আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন। সাথে জানাবো বিস্তারিত। নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবমুখী সংস্কার সম্ভব। বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির গুলশান কার্যালয়ে স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মোশাররফ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না, তাদের পক্ষে সম্ভব না। বিগত 15 বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা ও দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে অতি সাধারণ চিকিৎসার জন্য ক্রমবর্ধমান বিদেশ গমনের প্রবণতা, দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী যে প্রস্তাবগুলো, এগুলো আমাদের দলের পক্ষ থেকে আমরা জনগণের কাছে আশ্বাস দিতে চাই যে আমরা এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের চেষ্টা চালাবো। যে যদি জনগণ আমাদেরকে সরকারের ভবিষ্যতে আমাদেরকে নির্বাচিত করে, তাহলে এই প্রস্তাবগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সময় পাবে। জুবায়ের অনুসারীদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপ চলছে। আগামীকাল আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এই পর্বে টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, মেহেরপুর, নরসিংদী, জামালপুর সহ 22টি জেলার সাথীরা অংশ নিয়েছে। এছাড়া 72টি দেশে ৩,256 জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছে। আশা করা হচ্ছে আখেরি মোনাজাতে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আখেরি মোনাজাতের দ্বিতীয় পর্বে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় ধাপ তো চলছে, তো এই দ্বিতীয় ধাপে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন। আরেকটি বিষয় তুলে ধরবেন যে সেখানকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, আপনি জানেন যে আজকে থেকে গতকালকে থেকে কিন্তু বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের কার্যক্রম সেটি শুরু হয়েছে। তবে যেহেতু 22টি জেলার মুসল্লিরা এই পর্বে অংশগ্রহণ করার কথা রয়েছে, সেদিক থেকে কিন্তু তুলনামূলক একটু কম আমরা গতকালকে লক্ষ্য করতে পেরেছি। তবে আজকে আমরা যে বিষয়টি দেখলাম, সকাল থেকে মুসল্লিদের কিন্তু অনেকটা চাপ রয়েছে। এবং তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রথম পর্বে যে রাস্তার উপরে যেই চাপ ছিল, সেই চাপটি কিন্তু এখন আর নেই। তবে মাঠে কিন্তু অনেক মুসল্লি রয়েছে এবং কানে কানে পূর্ণ হয়ে আছে। তবে কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গণমাধ্যমের সামনে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে ট্রাফিক ব্যবস্থাপনার যে বিষয়গুলো তারা সচল রাখার জন্য চেষ্টা করছে এবং মোনাজাতের সময় তারা যেন ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখতে পারে সেই বিষয়গুলোর দিকে তারা বিশেষভাবে লক্ষ্য রাখছে এবং ডাইভারশন যেন করতে না হয় তারা, এবং এই জন্য তারা কিন্তু এই যে মুসল্লি যারা রয়েছে, মুসল্লি এবং আশপাশে যারা রয়েছে মোনাজাতে অংশগ্রহণ করতে আসে, তাদেরকে রাস্তায় অবস্থান না নেওয়ার জন্য তারা বিশেষভাবে কিন্তু অনুরোধ জানিয়েছে গণমাধ্যমের মাধ্যমে। তো সব মিলে বলা চলে যে ট্রাফিক বিভাগ এবং নিরাপত্তার বিষয়ে কিন্তু জিএমপি খুব কঠোর অবস্থানে রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ফুটপাত যেন দখল করে কোনো ব্যবসায়ী বসতে না পারে, এতে করে কিন্তু জনসাধারণের চলাচল অসুবিধা হয়, সেই বিষয়টি কিন্তু তারা বিশেষভাবে লক্ষ্য রাখছে। এছাড়াও মাঠের যে নিরাপত্তার বিষয় এবং ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে প্রতিনিয়তই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঠটিকে পর্যবেক্ষণ করছে। এছাড়াও সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে এই বই কিন্তু এই দ্বিতীয় পর্বে যেই আনুষ্ঠানিকতা সেটিও খুব তারা আশা করছে যে খুব সুন্দরভাবে সম্পন্ন হবে এবং 14 তারিখ থেকে কিন্তু সাদপন্থীদের যে অনুষ্ঠান সেটি কিন্তু আবার নতুন করে শুরু হবে। তো এই ছিল সর্বশেষ তথ্য। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় নৌকাডুবিতে মৃত 23 জনের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। মামা ভাগ্নে সহ নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এ ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মাদারীপুর প্রতিনিধির তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। এমন আহাজারিতে যেন আকাশ ভেঙে পড়বে। স্বজন হারিয়ে এভাবেই ভেঙে পড়ছে ইতালি যাওয়ার পথে লিবিয়ার সমুদ্রে নৌকাডুবিতে নিহতদের আত্মীয় স্বজনেরা। সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি পাড়ি জমাতে গিয়ে একসঙ্গে মৃত্যু হয় একই উপজেলার 10 যুবকের। এ ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম। দালালদের খপ্পরে পড়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে মাদারীপুরের রাজৌর উপজেলার এসব যুবক। কি হবে, আমার ছেলে খুঁজকে বাই করে দেব, যেভাবে আছে এইভাবে বাহির করে দেব। আমার ছেলে মেয়ে নইয়া আমার 3 জন নইয়া কাইয়া বাচ্চি রে। স্বজনরা জানায় গত 24 জানুয়ারি লিবিয়া থেকে নৌকায় যাত্রা করে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ হারায় রাজৌর উপজেলার আবুল বাশার, টিটু হাওলাদার, ইনসান শেখ, সজীব মোল্লা, রাজীব, সাগর বিশ্বাস, আশিস কীর্তনিয়া, সাগর বারে ও অনুপ সর্দার। ভিটামাটি বিক্রি করে ও চড়া সুদে টাকা ধারে এনে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হলো না এই যুবকদের। এ ঘটনায় হরিদাসদি গ্রামের স্বপন মাতুব্বর, মজুমদার কান্তি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙা উপজেলার রফিক দালালকে দায়ী করে কঠোর শাস্তি দাবি করছে স্বজন ও এলাকাবাসী। সন্ধ্যাকালে আমরা মাগরিবের নামাজ শুরু করছি, সেই সময় মোবাইল করছে বা ছবিও পাঠাইছে, কি হারা মারা গেছে, এই যে হ্যাঁ ছবি দেখেন। আমার প্রথম দালাল হলো স্বপন, এনেছে 14 লাখ, আর দ্বিতীয় দালাল হচ্ছে মনির, আরও দিছি 14 লাখ। সুদে আনগা এই টাকা পুরা তারে দিছি। এখন আমরা সর্বশান্ত। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রশাসনের এই কর্মকর্তা। প্রতি সপ্তাহে 2-3টা মামলা হয় মানব পাচারের। কোর্ট থেকে আসে, কোনোটা আসে এফআইআর হিসেবে ট্রিট করার জন্য, কোনোটা আসে অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য। ওদের লাশ আনার ক্ষেত্রে আমাদের যত সুবিধা দেওয়া লাগে সেটা আমরা দিব। ইমরুল কায়েস, RTV। দর্শক, এ বিষয়ে আরো জানাতে মাদারীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খলিল মিয়া। খলিল, নিহতদের ব্যাপারে আপনার কাছে আর কি কি তথ্য আছে, আর দালালদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তারে পরিবার ও পুলিশের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? জি সাথী, আপনি যেমনটি বলছিলেন, আপনি জেনে থাকবেন মাদারীপুরের রাজৌর কিন্তু একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল। মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে কিন্তু মানুষ যেয়ে থাকেন। তবে ইতিমধ্যে যেই সংবাদটি চাউর হয়ে উঠেছে এই অঞ্চলে, যে এই উপজেলার 10 কিন্তু ভূমধ্য সাগরে পাড়ি দিতে গিয়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে তারা কিন্তু তারা নিহত পরিবারের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন এখন তারা তাদের সেই টানা তৃতীয় দিনের মতো বায়ু দূষণে শহরের শীর্ষে ঢাকা। সকাল 7:30টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী 254 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকাকে দেখা যায়। একই সময় 204 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন শহর। গেল রবি ও সোমবারের সকালের মতো আজ মঙ্গলবারও ঢাকা বায়ু দূষণে বিশ্বের শীর্ষে আছে। বিশ্বের 123 শহরের মধ্যে বায়ু দূষণে ঢাকার এই অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ু দূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সতর্ক করে থাকে। এ বিষয়ে আরো জানাতে রাজধানী আগারগাঁয়ে রয়েছে বিপুল দেব রয়। বিপুল, বারবার দূষিত নগরী তালিকায় ঢাকাকে রয়েছে,
তো আজকেও তো ঢাকার শীর্ষে এমন পরিবেশ বা পরিস্থিতিতে কেমন দেখতে পাচ্ছেন, আর বিশেষজ্ঞরা কি বলছেন, এর পেছনে কি কারণ রয়েছে, আর কেন কমানো যাচ্ছে না এই পরিবেশ দূষণ? হ্যাঁ, সাথে আসলে আপনি যেমনটা বলেছেন যে সকালবেলা থেকেই কিন্তু প্রথম দিকে বায়ু দূষণের শীর্ষে বাংলাদেশ কিন্তু প্রথম, বিশেষ করে ঢাকা শহরটি প্রথম স্থান দখল করেছিল। পরবর্তী সময়ে কিন্তু ধাপে ধাপে এটা পরিবর্তন হতে দেখা যায় এবং আইকিউ ইয়ারে আমরা গত 2 দিনও কিন্তু রবিবার এবং সোমবারও কিন্তু এই বায়ু দূষণের তালিকায় কিন্তু সকাল থেকে কিন্তু শীর্ষে ছিল। বিগত বেশ কিছু সময় ধরে এই পরিবর্তনটা হচ্ছে। তবে এই বিষয়ে আমরা জানতে আজকে পরিবেশ অধিদপ্তরের বায়ুমান পরিচালক যিনি রয়েছেন জিয়াউল হক, তার সাথে একটু কথা বলবো। আসলে জানতে চাইবো যে এই বায়ুর মানটা কেন বাড়ছে এবং এটা করণীয় কি এবং সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নিচ্ছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আসলে প্রতিনিয়ত কিন্তু এভাবে শীর্ষে উঠে আসছে ঢাকা শহর, এটা আসলে কমানোর জন্য বা বাংলাদেশে বা আপনাদের অধিদপ্তরের পক্ষ থেকে কি ব্যবস্থা নিচ্ছেন একটু জানাবেন। ধন্যবাদ। একটা জিনিস একটু কারেকশন করে দিই। আমাদের যে আমরা বলি যে বাংলাদেশ বা ঢাকা বায়ু দূষণের শীর্ষে, আজকে বায়ু দূষণের শীর্ষে, আসলে যে আইকিউ বা যেটা আপনারা রেফার করেন এয়ার ভিজুয়াল, সেখানে কিন্তু ওই যে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়, আপডেট দেয়। তো দেখা যায় যে আমাদের সকালের দিকে, সকাল 6টা থেকে 8টা এই সময়টায় আমরা অনেক সময় 1 নম্বরে থাকি, কিন্তু পরবর্তীতে কিন্তু 1 ঘন্টা পরে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবং যখন আপনি দেখবেন সকাল 10টার পরে 11টার পরে আমরা 8 নম্বরে চলে যাই, অনেক সময় 12 নম্বরে চলে যাই, প্রতি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে। সুতরাং সারাদিনই কিন্তু আমরা বায়ু দূষণের শীর্ষে না, এক নির্দিষ্ট সময়ে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য শীর্ষে থাকি। তো বিষয়টা হলো যে আমাদের বায়ু দূষণটা হচ্ছে, তীব্রতা বাড়ছে, এই সময়টাই বাড়ে। তো সেই জন্য চেষ্টা হচ্ছে এবং মূলত আমাদের বায়ু দূষণের যে মেজর যে কারণগুলো সেগুলো আমরা জানি। তো আমাদের এখন যেটা কারণগুলো আমরা দেখতে পাচ্ছি, কনস্ট্রাকশনের ডাস্ট পলিউশন, আর একটা হলো আমাদের যে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট, যে ওপেন বার্নিং, আমাদের বর্জ্যগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় স্তূপ করে এক জায়গায় সংগ্রহ করে ঝাড়ু দিয়ে আমরা আগুন লাগিয়ে দিচ্ছি। এটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি অন্যান্য উৎসগুলো আছে। এখন চেষ্টা হচ্ছে যে আমাদের কনস্ট্রাকশন থেকে যে দূষণটা, বিশেষ করে রাস্তায় যে রোড ডাস্ট, সেটা কমানো যায় কিভাবে। সেক্ষেত্রে একটা টাস্কফোর্স কাজ করছেন, সেখানে প্রায় আমাদের 12টা টিম, 12টা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 12টা টিম কাজ করছেন এবং তারা চেষ্টা করছেন যে এই এনফোর্সমেন্ট করে আমাদের কনস্ট্রাকশন সাইট থেকে যে দূষণটা, ডাস্ট পলিউশনটা কমানো যায় কিনা, এবং যেসব জায়গায় অনাবৃত আছে, সে যেসব জায়গায় ভাঙ্গা রাস্তাঘাট আছে, সেগুলো দ্রুত কার্পেটিং করা, সারানোর যে চেষ্টা চলছে। এবং পাশাপাশি আমরা অন্য সোর্সগুলোর দিকেও তাকাচ্ছি যেখানে বায়ু দূষণ হয়। জি, এটির জন্য সাধারণ মানুষ কতটুকু সতর্ক থাকতে পারে বলে মূলত আমাদের এখানে একটা হলো বর্জ্য পুড়িয়ে দিচ্ছি, তারপরে আমরা ঝাড়ু দিয়ে আমাদের দোকানের সামনে যে ময়লাটা আসে রাস্তায় ফেলে দিচ্ছি, বাসা বাড়ি ঝাড়ু দিয়ে আমাদের ডাস্ট এবং অন্যান্য ময়লা আবর্জনা আমরা রাস্তায় ফেলে দিচ্ছি, সব চলে আসতে রাস্তায়। কিন্তু রাস্তায় তো সকালের পরে কিন্তু আর পরিষ্কার করা হয় না, সারাদিন কিন্তু এই ডাস্ট, এই ময়লাগুলো রাস্তায় পড়ে থাকে, এর উপর দিয়ে গাড়িগুলো চলতে থাকে। প্রত্যেকেই কিন্তু যার তার প্রেমিস, তার প্রাঙ্গণের যে ডাস্ট এবং ময়লা নিজে সংগ্রহ করে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এবং সিটি কর্পোরেশন নির্ধারিত জায়গায়। এবং আমরা যেটা করি যে ঝাড়ু দিয়ে লতা পাতা এবং অন্যান্য জিনিস একসাথে করে পুড়িয়ে দেওয়া, এটা কিন্তু প্রবণতা আমাদের বেড়ে গেছে, এটা আমাদের বন্ধ করতে হবে। সাথী, শুনতে পাচ্ছিলেন যে আসলে উনি বলছিলেন যে ডাস্টের যে বিষয়টি, সবাইকে আরো সচেতন হতে হবে এবং ওনারা যেভাবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, সেই সাথে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এই দূষণ রোধ করার জন্য। সাথে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। অনিয়ম দুর্নীতি বন্ধ ও রেফ্রিজারেন্ট এবং এসিতে ব্যবহৃত R22 গ্যাস আমদানি সিন্ডিকেট ভেঙে গ্যাসের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ RSE মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। সকালে পরিবেশ অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করে RSE টেকনিশিয়ানদের এই সংগঠন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রাহ্মা চক্রটি নিম্নমানের গ্যাস আমদানি করে পরিবেশের ক্ষতি করছে, সেই সাথে কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছে মতো দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এ সময় বক্তারা ব্রাহ্মার সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান সহ এই সিন্ডিকেটের সাথে জড়িত পরিবেশ অধিদপ্তরের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিচারের দাবি জানান। এই দেশের এত বড় একটা সেক্টর, এই সেক্টরের সব গভর্নমেন্টের পক্ষ থেকে
কোনো ধরনের ট্রেনিং এর ব্যবস্থা ইউনিভার্সিটি হোক বা কলেজ হোক এই ধরনের কোনো কিছু আমাদের নাই। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।